ইরান ইসরায়েল যুদ্ধে প্রবেশ করল যুক্তরাষ্ট্র। ৩টি পারমাণবিক স্থাপনায় হামলার দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে বোমা বর্ষণ। সম্ভাব্য ৩ উত্তরসূরির নাম ঘোষণা করেছেন আয়াতুল্লাহ খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত হত্যা হুমকিতেই ইরানের সর্বোচ্চ নেতার এই সিদ্ধান্ত। রাজধানীর হাজারীবাগে ৩টি ট্যানারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। হতাহত হয়নি কেউ, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় নেভানো হয় আগুন। দীর্ঘ ১১ মাসেও উদ্ধার হয়নি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার লুট হওয়া অস্ত্র। আধিপত্য বিস্তারের জেরে প্রকাশ্যেই চলছে মহড়া, গোলাগুলি। অতর্কিতভাবে ৪ জন বিহান মোটরসাইকেল নিয়ে ওরা মনে করেন যে বৃষ্টির মতো গুলি ছোড়ে। হঠাৎ অস্থির চালের বাজার। ঈদের পর বস্তা প্রতি দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ইলিশের কেজি ২,০০০-এর ওপর। নেত্রকোনার কেন্দুয়ায় অনলাইন প্রতারণায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। যৌথ বাহিনীর অভিযানে ২ জন আটক, মূল হোতা পলাতক। ১২,০০০ টাকা বললে ১ মাস পরে ২৪,০০০ টাকা পাওয়া যায়। তাদের সাথে আমিও যোগ দিছি। ৫০-৬০ নারী পুরুষ সম্মিলিতভাবে এই অনলাইন এর পিছনে প্রতারিত হয়েছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় করা হয়েছে বোমা বর্ষণ। হামলায় ব্যবহৃত বিমানগুলো এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে বলেও জানান তিনি। অভিযান সফল হয়েছে দাবি ট্রাম্পের। শুভেচ্ছা জানান মার্কিন সেনাবাহিনীকে। তিনি বলেন, শান্তির সময় এসে গেছে। পৃথক পোস্টে দাবি করেন, ধ্বংস হয়ে গেছে ফোর্দো। গত সপ্তাহের শেষে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা ২ সপ্তাহের মধ্যেই নেওয়া হবে সেই সিদ্ধান্ত। এই ঘোষণার ৩ দিনের মাথায় ইরানের হামলার দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে নিজ দেশের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইরান। গভীর রাতে আকাশসীমায় শত্রুপক্ষের অবস্থান শনাক্ত হয় বলে জানিয়েছে তেহরান। এরপরে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বোমা হামলার শিকার হয় ফোর্দো পারমাণবিক স্থাপনার আশপাশের এলাকা। ইস্পাহান ও নাতানজ শহরে একই সময়ে একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলেও নিশ্চিত করেছে প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রই হামলা চালিয়েছে কিনা তা স্পষ্ট করেনি তেহরান। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, বিমান হামলার দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ধোঁকা হতে পারে। বলা হয়, মাঝে মাঝেই মিথ্যাচার করেন ট্রাম্প। ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্টটিও তা হতে পারে। ইরানে বিশেষ বোমারু বিমান B-2 বম্বার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম। রিফুয়েলিং ছাড়াই ১১,০০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এই যুদ্ধ বিমান। একই সাথে শত্রুর রাডার ফাঁকি দিতেও এটি সক্ষম। বিশ্বের একমাত্র এই বিমানের কাছেই রয়েছে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংসের সক্ষমতা। B-2 স্পিরিট বম্বার। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর মার্কিন বিমান বাহিনীর এই বোমারু বিমান নতুন করে আলোচনায়। পৃথিবীর ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে দামি সামরিক বিমান এই B-2 বম্বার। অত্যাধুনিক এই মার্কিন বোমারু বিমানের প্রতিটির মূল্য প্রায় $210 কোটি। ১৯৮০ সাল থেকে এখন অবধি তৈরি হয়েছে মাত্র ২১টি। তবে শুধু দামে নয়, প্রযুক্তিগত সক্ষমতা আর কার্যকারিতায়ও অনন্য এই বোমারু বিমান। রিফুয়েলিং ছাড়াই এটি প্রায় ১১,২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।
শত্রুর উন্নত রাডার ফাঁকি দিতেও পারদর্শী এই বিমান। বিশেষ ধরনের প্রলেপ দিয়ে ঢাকা থাকে বিমানের বাইরের কাঠামো, যা শত্রুর রাডার থেকে ছোড়া তরঙ্গ প্রতিফলিত করে। বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে এর ডিজাইনেও। স্টেলথ প্রযুক্তিতে এটি এতটাই উন্নত যে বিশাল এই বিমানটি শত্রুপক্ষের রাডারে একটি ছোট পাখির সমান সংকেত প্রদর্শন করে। B2 বম্বার বিমানে বিভিন্ন ধরনের মিসাইল ও বোমা বহন করা হয়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে স্থির লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে পারে বোমারু বিমানটি। এমনকি একাধিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানোর সক্ষমতা রয়েছে এটির। এছাড়াও রাডার ফাঁকি দিয়ে দূরপাল্লায় হামলা চালাতে সক্ষম মিসাইলও বহন করে বিমানটি। একসাথে 16টি পারমাণবিক বোমাও বহন করতে পারে এই B2 বম্বার। তবে বিমানটির সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র এর বাংকার বাস্টার বা GBU-57 বোমা। এটির ওজন কমপক্ষে 13,600 কেজি। বিশাল এই বোমাটি মাটির 61 মিটার গভীরের টার্গেটেও নিখুঁত হামলা চালাতে সক্ষম। একমাত্র এ বোমার সাহায্যে মাটির গভীরে স্থাপিত ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের মতো দুর্ভেদ্য টার্গেটেও হামলা চালানো সম্ভব। ইরান ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে বেশ কয়েকটি মার্কিন B2 বম্বার বিমান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানের যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির রাজনীতিকরা। রিপাবলিকানরা সাধুবাদ জানালেও ক্ষোভ ঝেড়েছেন ডেমোক্রেটরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে অবৈধ ও ভয়াবহ আখ্যা দিয়েছেন বিরোধী নেতারা। তাদের দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়া হামলা চালিয়ে অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধে যুক্তরাষ্ট্রের নাম জড়িয়ে নতুন ঝুঁকি তৈরি করলেন ট্রাম্প, এমন মন্তব্য করেন কেউ কেউ। অন্যদিকে ট্রাম্পের পদক্ষেপকে শত্রুপক্ষের উদ্দেশ্যে কড়া বার্তা হিসেবে দেখছেন রিপাবলিকানরা। তাদের দাবি, ইরানকে যথেষ্ট সুযোগ দেওয়ার পরও চুক্তির পথে পা বাড়ায়নি দেশটি। তেহরানকে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় অর্থদাতা হিসেবে আখ্যা দেন রিপাবলিকান আইন প্রণেতারা। সম্ভাব্য 3 উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের গোপন সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। জানা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হত্যা হুমকিতে অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে মেনে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন খামেনি। ইরান ইসরায়েল চলমান সংঘাতের শুরু থেকেই সরাসরি হত্যা হুমকি পাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গুপ্ত হত্যার শঙ্কায় বর্তমানে বাংকারে আশ্রয় নিয়েছেন তিনি। অবস্থান গোপন রাখতে মোবাইল ফোন সহ সব ধরনের প্রযুক্তি ব্যবহার থেকে বিরত আছেন তিনি। সেনা কর্মকর্তা সহ অন্যান্যদের সাথে বিশ্বস্ত দূতের মাধ্যমেই করছেন যোগাযোগ। এই অবস্থায় নিজের সম্ভাব্য উত্তরসূরির নাম ঘোষণা করেছেন এই ধর্মীয় নেতা। নিউ ইয়র্ক টাইমস, মিডল ইস্ট মনিটর সহ বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের শীর্ষ নেতাদের কেউ নিহত হলে যেন শৃঙ্খলা ধরে রাখা যায়, সেজন্য খামেনি বিকল্প নেতৃত্বের একটি তালিকা তৈরি করেছেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তিনি নিজে নিহত হলে যাতে দ্রুত তার উত্তরসূরি নির্বাচন করা যায়, এজন্য খামেনি 3 জন জ্যেষ্ঠ নেতার নামের অনুমোদন দিয়েছেন। 86 বছর বয়সী খামেনির আশঙ্কা, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে মৃত্যু হতে পারে তার। তাই সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত মজলিসে খোবরেগান ই রাহবারিকে তিনি আগেভাগেই বলে দিয়েছেন যেন তার দেওয়া নামের মধ্য থেকেই দ্রুত নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়া হয়। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ তার উত্তরসূরি নির্বাচন করে। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর মাত্র একবারই এই প্রক্রিয়া ব্যবহার করতে হয়েছে, যখন 1989 সালে খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়। খামেনির পর সর্বোচ্চ নেতা হওয়ার কথা ছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। তবে গেল 2024 সালে রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে পরবর্তী সর্বোচ্চ নেতার স্থান পূরণ করবেন খামেনির পুত্র মুস্তাবা খামেনি। তবে আশ্চর্যজনকভাবে খামেনির প্রস্তাবিত নামের তালিকায় নেই পুত্র মুস্তাবার নাম। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইরানের চলমান ইসরায়েলি নারকীয়তায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। বোমার আঘাতে গুরুতর আহতের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, ইসরায়েলের বর্বরতায় হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 3000।
8 দিন গড়িয়ে গেলেও ইরান ইসরায়েল সংঘাত থামার কোনো লক্ষণ নেই, বরং দিন দিন বাড়ছে উত্তেজনা। ইসরায়েলের লাগাতার মিসাইল হামলায় যেন নরকে পরিণত হয়েছে ইরান। মৃত্যুর মিছিলে ক্রমাগত বাড়ছে নিরপরাধ মানুষের সংখ্যা। বোমার শব্দ ছাপিয়ে আসছে নারী ও শিশুর আহাজারি। আহত মানুষের হাহাকার আর আর্তনাদে ভারী হয়ে উঠছে ইরানের আকাশ বাতাস। হাসপাতালগুলোতে ক্ষণে ক্ষণে বাড়ছে আহতদের ভিড়। জায়গা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বোমার বিস্ফোরণে ছিটকে দেয়ালে সজোরে ধাক্কা খাই। এরপর আমার আর কিছুই মনে নেই। কতক্ষণ অচেতন ছিলাম জানি না। জ্ঞান ফিরলে দেখি পুরো শরীর রক্তাক্ত। হাসপাতালে আসার পর 5 বার অস্ত্রোপচার করা হয়েছে। আমার পাকস্থলী, কিডনি, লিভার সব অঙ্গে কাটাছেঁড়া চলছে। একটা পাও ভেঙে গিয়েছে। জানি না আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবো কিনা। বোমা হামলা চলার সময় আমি খাবার ডেলিভারি করছিলাম। এমন সময় বিকট শব্দে ভারী কিছু আমার মাথায় পড়েছে। ভয় চিৎকার করতে করতে বাইক ফেলে দৌড়াতে শুরু করি। স্থানীয়রা আমাকে ধরে হাসপাতালে নিয়ে আসে। ইসরায়েলের ছোড়া বোমা থেকে রক্ষা পেতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন ইরানিরা। কোথায় গেলে তেল আবিবের নির্বিচার হামলা থেকে রেহাই মিলবে তা জানা নেই কারো। তাই তো সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা আতঙ্কিত সাধারণ মানুষের। নেতানিয়াহু বাহিনীর হামলায় এরই মাঝে ইরানে প্রাণ হারিয়েছে 4 শতাধিক মানুষ, গুরুতর আহত 4000-এর কাছাকাছি। যদিও মানবাধিকার সংস্থার জরিপে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 600-রও বেশি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। রাজধানীর হাজারীবাগে 3টি ট্যানারি কারখানায় ঘটল অগ্নিকাণ্ড। দিবাগত রাত 1টা নাগাদ হয় এই ঘটনা। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে সূত্রপাত ঘটল তা জানা যায়নি। এখনো কেউ হতাহত হয়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে আশঙ্কা কারখানার কর্তৃপক্ষের। রাত 1টার দিকে হাজারীবাগের বাসার লেদার কারখানায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ইউসুফ লেদার ও ফেনী লেদারের কারখানাতেও। আগুনের উপস্থিতি টের পেয়েই নেভাতে এগিয়ে আসেন পার্শ্ববর্তী কারখানার কর্মচারীরা। ফায়ার সার্ভিস আসে রাত 1:45টার দিকে। দেখলাম এখানে ছাগল ছিল, ছাগলগুলো নামাইতেছিলাম। অনেকে ভয়ে কেউ আজ্ঞায় নেই সামনে, তো ট্রান্সমিটার বাস্ট হওয়ার কারণে কেউ ভয়ে সামনে আজ্ঞায় নেই। যতটা ট্যানারি আছে সব হাউজের থেকে পানি নেওয়া হইতেছে, তারপর সব হাউজে পানি শেষ, কোনো হাউজে আর পানি নাই। ডিউটি শেষ করে আসছি, আইসা আমরা দেখছি এই অবস্থা, আমরা আইসা ওনাদের সাথে হেল্প করলাম। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে 2টি ইউনিট, পরে যোগ দেয় আরও 2টি। যদিও সরু রাস্তার কারণে পথে দেরি আর পানির স্বল্পতায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। যে পরিমাণ আমাদের পানি পাওয়ার কথা সে পরিমাণ আমরা ওখান থেকে পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই পাচ্ছি না, বিধায় আমাদের এটা আগুনটা নির্বাপন করতে আমাদের একটু ব্যাগ পাওয়া লাগতেছে। আর বিশেষ করে গল্লিগুলো যে সরু সরু গল্লি থাকার কারণে আমাদের গাড়িটা সঠিক জায়গায় আমরা প্লেস করতে পারতেছি না। স্থানীয়রা জানান আগুনের কারণ কর্মচারীদের অসাবধানতা আর কারখানায় কেমিক্যাল ও প্লাস্টিক পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্লাস্টিকের মালামাল বানায়, ওই পাউডার রাখছে, প্লাস্টিকের মালামাল বানায়, সব প্লাস্টিকের রাত্রে কাজ চলতেছিল। ফ্যাক্টরিতে লোকজন থাকে, কর্মী থাকে, ওনারা হয়তো এই বিড়ি সিগারেট ফেলাইছে, এই কারণে হয়তো এই সমস্যাটা হইতে পারছে। আমি উঠে দিয়ে ঠিক আছে, চোখ জ্বলছে, চোখে পানি পড়তেছে, মানে ধোয়াতে আমি তো মনে করছি বুঝি শেষ। পরে আমি ফায়ার সার্ভিসে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পর এখানে ফায়ার সার্ভিস আসছে। পানির স্বল্পতা এবং একই সাথে এই যে ধোঁয়া, এই ধোঁয়ায় আসলে স্বাভাবিকভাবে একজন মানুষ শ্বাস প্রশ্বাস চালানোর মতো অবস্থা নেই এবং এই প্রতিকূল অবস্থার ভিতরেই তাদেরকে কিন্তু কাজ করতে হচ্ছে এবং তারা চেষ্টা করে চলেছেন আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মকভাবে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও নির্বাপনে অনেক সময় লেগে যায়। 2:58 মিনিট সময় কন্ট্রোলে নিয়ে আসি। আমাদের ড্যাম্পিং কাজ এখনও চলছে। আর আসলে অগ্নিকাণ্ড কীভাবে সংগঠিত হয়েছে আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ আমাদের ড্যাম্পিং কাজ চলছে। কাজ শেষ হলে হয়তো আমরা কিছু ক্লু পেতে পারি, অন্যথায় আমাদের তদন্ত সাপেক্ষে বলতে হবে যে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 11 মাসেও উদ্ধার হয়নি সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে লুট হওয়া সব অস্ত্র। এদিকে রাত হলেই আনাগোনা বাড়ছে অবৈধ অস্ত্র বহনকারীদের। আধিপত্য বিস্তারের জেরে প্রকাশ্যেই চলছে অস্ত্রের মহড়া, গোলাগুলি। স্থানীয়দের আশঙ্কা লুট হওয়া অস্ত্র দিয়েই চলছে এসব অপরাধ। তবুও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে নির্বিকার প্রশাসন।
2024-এর 4 অগস্ট গণঅভ্যুত্থানের এক পর্যায়ে হামলা চালানো হয় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়। লুট করা হয় অন্তত 18টি অস্ত্র ও গুলি। ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে খোয়া যাওয়া 7টি অস্ত্রের সন্ধান মেলে। এরপর পেরিয়ে গেছে বেশ অনেকটা সময়, তবুও এখন পর্যন্ত সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। একদিকে যখন অস্ত্র উদ্ধার অভিযানের এমন চিত্র, অন্যদিকে গেল কয়েক মাস ধরে এনায়েতপুর আর বেলকুচিতে বেড়েছে অস্ত্রের ব্যবহার। গত বৃহস্পতিবার রাতে গুলির শব্দে তোলপাড় বেলকুচির চালাহাট এলাকা। জানা যায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ ঘিরে সংঘাতে জড়ায় স্থানীয় কাইয়ুম ও বাপ্পি গ্রুপ। 2-4 বছর খাবলো দিছে করে দেওয়ার পরে গুলি করতে বাড়াই। হঠাৎ করে একটা গুলি আইসে আমার লাগে, তার অনেকেরই গুলি লাগে, এরকম সমস্যা, অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিছে। যদিও গোলাগুলির ঘটনায় একে অপরকে দুষছে এই দুই পক্ষ। ফায়ার করতে করতে মধ্যে চালা আসে, ওরা গাড়ি ফালা দিয়ে থিয়ে যখন দৌড়ায় পালায়, তখন এলাকার লোকজন ওরা ব্যাগও যাইতে গেলে ওদের দরে অতর্কিতভাবে 4 জন দিহান মোটরসাইকেল নিয়ে ওরা মনে করেন যে বৃষ্টির মতো গুলি ছড়ে। ওরা লোকজন সব দুইটা গেল কায়েমেক নিয়ে এসেছে, এর ভিতরে আমরা মনে করেন যে গাড়ি টাড়ি ফালাইয়া একবারে ধস্তাধস্তি শুরু হয়েছে, আর এর মধ্যে কায়েম লোকজন নিয়ে মনে করেন যে গুলি করতে আইছে। সংঘাত সংঘর্ষে অবৈধ অস্ত্রের ব্যবহারে শঙ্কিত স্থানীয়রা। ছাত্র নেতাদের ধারণা, থানা থেকে লুট হওয়া অস্ত্রই এসব সন্ত্রাসীদের দাপটের মূল হাতিয়ার। যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের কাছে কিভাবে অস্ত্র আসছে, হতে পারে এই লুট হওয়া অস্ত্রগুলোই তারা ব্যবহার করছে। অবৈধ অস্ত্রের মহড়ার বিষয়টি ভাবিয়ে তুলছে প্রশাসনকেও। দ্রুত বেহাত অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়ার কথা জানালেন পুলিশ কর্মকর্তা। পুলিশের জন্য বিষয়টা আরও বেশি ভয়ের বা আতঙ্কের। তা আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যে এই অস্ত্র যদি সন্ত্রাসীর হাতে যে পড়ে, তা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হওয়ার প্রবণতাটা আরও বেড়ে যায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সদর দপ্তর সহ সব ব্যাটালিয়নে হিউম্যান রাইটস সেল বা মানবাধিকার শাখা খুলেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এরই মধ্যে কাজও শুরু করেছে সেলগুলো। র্যাবের মিডিয়া উইং জানিয়েছে, সিনিয়র ও জুনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে এই সেল। বিভিন্ন অপারেশন, তদন্ত এবং জিজ্ঞাসাবাদের সময় যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেসব তদারকি করবে এই শাখা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। প্রতিষ্ঠার পর থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের জম হিসেবে নাম ডাক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের। কিন্তু সম্প্রতি গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী বাহিনীটি 2009 থেকে 2024 সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলীয় নেতাকর্মীদের ঘায়েলের অস্ত্র হয়ে ওঠে। রিপোর্ট বলছে, বিশেষায়িত এই বাহিনীর হাতে গুম হয়েছে বহু মানুষ। 5 আগস্টের পর থেকে স্পষ্ট পরিবর্তন এসেছে র্যাবে। সরকারের সংস্কারের দিকে তাকিয়ে না থেকে বাহিনীটি নিজেরাই অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। দীর্ঘ 15 বছর যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সে বাহিনী এবার নিজেদের প্রতিটি ব্যাটালিয়নে মানবাধিকার সেল প্রতিষ্ঠা করেছে। সারা দেশের সেলগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবে সদর দপ্তরের হিউম্যান রাইটস সেল। আমাদের প্রত্যেকটি ব্যাটালিয়নের যে অধিনায়ক, উপ অধিনায়ক এবং তাদের আওতায় আরও 3 জন করে অফিসার নিয়োগ করে এবং একজন ল অফিসার সমন্বয় তৈরি করে এই হিউম্যান রাইটস সেলগুলো গঠন করা হচ্ছে। প্রত্যেকটি অপারেশনের খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা বিষয়ে পর্যবেক্ষণ করা, যে সেখানে কি কোনো আইনের ব্যত্যয় ঘটছে কিনা, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কিনা। যদি কোথাও হয়ে থাকে সাথে সাথে এটা আমাদেরকে নোটিফাই করা হয়, মুহূর্তের মধ্যে আমরা এটা জানতে পারছি। এই কর্মকর্তা জানান, মানুষের জন্য র্যাব, তাই মানুষ যেভাবে দেখতে চায় সেভাবেই চলবে এলিট ফোর্সটি। পশ্চিমা বিশ্বে কীভাবে করে হিউম্যান রাইটসগুলোকে সংরক্ষণ করছে, করে তারা পাশাপাশি কীভাবে তাদের অভিযানগুলো পরিচালনা করছে, এই ট্রেনিং কার্যক্রমগুলো কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এবং আমরা আশাবাদী, অত্যন্ত আশাবাদী যে অবশ্যই এর প্রতিফলন আপনারা এখন র্যাবের কাজকর্ম সব কিছুতে আপনারা দেখতে পাবেন। মানবাধিকার কর্মীরা বলছেন, সরকারি পর্যায় থেকে এমন কিছু সংস্কার আনা হোক যাতে কোনো বাহিনী আর গুম খুনের মতো মারাত্মক অপরাধে জড়িয়ে না পড়ে। জাতিসংঘ ঘোষিত যে গুমের শিকার ব্যক্তিদের ব্যাপারে যেটা কনভেনশন, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু সিগনেচার করেছে, অভ্যন্তরীণ আইন তৈরি করা, অর্থাৎ ডোমেস্টিক ল তৈরি করা গুমের উপর, বাংলাদেশে যেটা ছিল না। এর ফলে বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ আর কোনো সরকার করার সুযোগটা থাকবে না।
মানবাধিকার সেল প্রতিষ্ঠার পর মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতা এবং বিশিষ্টজনরা যে কোনো সময় পরিস্থিতি পর্যবেক্ষণে র্যাবের কার্যালয়গুলো পরিদর্শন করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ দুপুরে নির্বাচন কমিশন ইসিতে নিবন্ধনের আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত শুক্রবার ষষ্ঠ সাধারণ সভায় নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত নেয় দলটি। ইসির সঙ্গে সামগ্রিক যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাকে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ রিপাবলিক পার্টি ও বাংলাদেশ আমজনতা পার্টিও আজকে নিবন্ধনের জন্য ইসিতে যাবে। এর আগে গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। সেই অনুযায়ী আবেদন করার সময় শেষ হচ্ছে আজ। পরবর্তী ধাপে আবেদনগুলো প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করবে ইসি। বিভ্রান্ত করছে চালের বাজার। সবশেষ মৌসুমে বাম্পার ফলন সত্ত্বেও দাম চড়া। ঈদের পর সব ধরনের চালের দর বেড়েছে বস্তা প্রতি প্রায় 200 টাকা। দাম বাড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ভোক্তা। আর ব্যবসায়ীদের অজুহাত লম্বা ছুটিতে বাজার তদারকি হয়নি। সেই সুযোগে ধান মজুত করেছে অসাধু চক্র। চাহিদা কমে যাওয়ায় কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী এশিয়ার চালের বাজার। সবচেয়ে বড় রপ্তানিকারক ভারতে প্রতি টন খুদসহ সেদ্ধ চালের দর নেমে এসেছে $378। ডলারের বিপরীতে বাথের বিনিময় মূল্য কমায় একই প্রবণতা থাইল্যান্ডের বাজারে। অথচ সবশেষ মৌসুমে বাম্পার ফলনের পরও উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। ঈদের আগে প্রতি কেজি মিনিকেটের দাম ছিল 75 টাকা, এখন সেই চাল কিনতে লাগবে 78 থেকে 80 টাকা। কেজিতে 2 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 28 চাল। নাজির সাইলে হাত দেওয়ার জো নেই মধ্যবিত্তের, অথচ সরবরাহ স্বাভাবিক। আগের মতোই কৃষি মার্কেট আর বাবুবাজার থেকে রাজধানীর বিভিন্ন দোকানে পিকআপ ভর্তি করে আসছে চাল। ঈদের পরে চালের দাম কমবে, অনেক কোম্পানির চাল দেয় না, এই হিসাব করে চালের দাম কমবে, চাল আসতেছে। এখন ঈদের পরে না যাইতে 2 দিন না যাইতে 1 কেজিতে মনে হয় 5 থেকে 60 টাকা বাড়ছে। নতুন করে মেল থেকে মাল আনে নাই, যে মাল ছিল ওই মালের দামে বাড়াই দিচ্ছে। আমরা এর আগে যে মালটা পরশুদিন যে মালটা কিনছি 75 টাকা, এখন চাই 77 টাকা। কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে চাতালে ধান শুকানোর কষ্ট ছিল, তাই দাম বাড়ত। কিন্তু এখন প্রায় সবই অটো রাইস মিল। ধান মেশিনে দিলে মুহূর্তেই বেরিয়ে আসছে চাল। এখানে পাক্ষিক উৎপাদন সক্ষমতা 3 গুণের বেশি মজুত করার নিয়ম নেই, কিন্তু সেই নিয়ম মানছেন না অনেকে। মজুদের অভিযোগ আছে কর্পোরেট বেনিয়াদের বিরুদ্ধেও। মৌসুমী ব্যবসায়ী যাদের কোনো লাইসেন্স নেই, টাকা আছে, এরা এই ধরনের কিছু সংখ্যক ভালো সংখ্যক লোক এরা কিন্তু ধানটাকে স্টক করে নিচ্ছে। আপনার শুকনো ধান করেছে, স্টক করে নিচ্ছে, করে নিয়ে মার্কেটটা কিন্তু ক্রাইসিস করছে। তাই বলে এই চালের দাম বাড়াতে কিন্তু মিল মালিকের কোনো ভূমিকা নাই। এবারে আমরা হিসাব মিলাইতে পারতেছি না, আমরা চাল বেশি মনে লস করতেছি, এরকম একটা সিস্টেম চলেছে। আর প্রত্যেকটা চালে এভারেজে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা করে বাড়ছে। কুরবানি ঈদের পর থেকে ওয়েদারটা ভালো হয়ে গেছে, আর ঈদের মৌসুমের ধান সবাই শুকায় স্টক করতেছে। এখন কৃষকরা নিজেরাই ধান স্টক করতেছে, ব্যবসায়ীদেরকে স্টক করতে হয় না। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে 8.5 লাখ টন চাল আমদানি চুক্তি করেছে সরকার। এর মধ্যে 40% চাল খালাস হবে মংলা বন্দরে, বাকি 60% আসবে চট্টগ্রাম বন্দর দিয়ে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ধরা পড়ছে পর্যাপ্ত মা, তারপরও ভোলায় প্রত্যেক কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2000-এর ওপর। ঊর্ধ্বমুখী কোরাল সহ অন্যান্য মাছের দামও। ক্রেতাদের অভিযোগ, নজরদারির অভাবে ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা, অথচ নিষেধাজ্ঞা না থাকায় বাজারে মাছের যোগান পর্যাপ্ত। সকাল থেকে রাত পর্যন্ত চলে ভোলা শহরের এই কিচেন মার্কেট। নদী, সাগর সহ পুকুর ঘেরের মাছের সরবরাহ থাকে এখানে। ইলিশ, কোরাল থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মাছই পাওয়া যায়। আপাতত মাছ ধরায় নেই কোনো নিষেধাজ্ঞা, অথচ দাম যেন লাগামহীন। 1 কেজি ওজনের নদীর ইলিশ 2000 টাকা, আকার ভেদে বাড়তে থাকে দাম। কোরালের কেজি 1100, নদীর পাঙ্গাস 900। চিংড়ি কিনতে গুনতে হয় 900 থেকে 1800 টাকা পর্যন্ত। পুকুর ঘেরের রুই কাতলার কেজি 400 থেকে 550। 450 টাকার তেলাপিয়াও আছে কিচেন মার্কেটে। চাষের শিং, কই বিক্রি হয় 700 টাকা কেজিতে। সব মিলিয়ে দামের ঊর্ধ্বগতি নিয়ে বিপাকে ক্রেতারা। বলছেন মাছের পর্যাপ্ত যোগান থাকলেও প্রশাসনের নজরদারি নেই। ভোলার চারপাশেই নদী, আমাদের উচিত ছিল ভোলায় সবচেয়ে কম দামে ইলিশ করার কথা, কিন্তু
যেহেতু আমরাই ক্রয় করতে পারছি না, সেক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য ডিস্ট্রিক্টের লোক কিভাবে ক্রয় করবে? নদীর মাছের দাম অনেক বেশি, কোনটা থেকে কোনটা কিনবো? পুষ্কুনির মাছ কিনতে গেছি, তাও দেখি যে বেশি। এখন কিনবো না কিনবো এটা নিয়ে মানে বিভ্রান্তের ভিতরে আছি। ঈদের সময়ও প্রচুর দাম ছিল, এখন ঈদের পরেও সে দামই ধরে রাখছে। সরকারিভাবে বাজারে মনিটরিং না থাকার কারণে দ্রব্যমূল্যের সাথে সাথে মাছের দামটাও বেশি। এদিকে মাছের দামের ঊর্ধ্বগতি নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। নদীতে মাছ নাই, এই কারণে মাছের দাম একটু বাড়তি। ঘাটের দামে আমি বেশি দামে কিনি, আমি এনেও বেশি দামে বিক্রি করতো। আমার বাড়ির সংসার আছে না, আমি এইসব করে বেচতো। তখন হইলো 1 কেজির ওভার 3000 টাকা বেচে, 400 টাকা বেচে। অনেক তো দাম কম, কাঁচামালে তো রস দিতে ওরে বের করতো, না হলে তো আমরা চলি কেমনি। খাবারের দাম বেশি, এখন মাছের রেটও বেশি, আমরা বেশি দামে বেচছি। বাজার মনিটরিং এর মাধ্যমে দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি অধিদপ্তর কর্মকর্তার। আমাদের মনিটরিং কার্যক্রম চলছে, কোনো ব্যবসায়ী যাতে অসাধু উপায়ে মাছের দাম বেশি না রাখতে পারে এ বিষয়ে আমাদের কিন্তু সার্বক্ষণিক মনিটরিং চলছে। তারপর কোনো ক্রেতা সাধারণ যদি স্পেসিফিক আমাদের কাছে অভিযোগ করে, আমরা সেই জায়গায় তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দেশের প্রায় 33% ইলিশ মেলে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। অন্যান্য মাছেরও সরবরাহ পর্যাপ্ত। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নেত্রকোনার গ্রামাঞ্চলে মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে অনলাইন প্রতারণা। এরই মধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে অসাধু চক্র। টার্গেট শিক্ষার্থী, বেকার, যুবক ও গ্রামের নারী পুরুষরা। দ্বিগুণ লাভের কথা বলে অনলাইনে হয় এই প্রতারণা। সম্প্রতি যৌথ বাহিনী অভিযান চালিয়ে 2 জনকে আটক করলেও মূল হোতা অধরা। বর্তমান সময়ে অ্যাপ ছাড়া মোবাইল কল্পনা করাই দায়। আর এই সুযোগে সাধারণ মানুষকে লোভ দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এমন চিত্রের দেখা মিলবে নেত্রকোনা, কেন্দুয়ার বিভিন্ন গ্রামে। গ্রামবাসীর অভিযোগ, অনলাইনে ডলার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে 2 ইউনিয়নের কয়েক হাজার শিক্ষার্থী ও বেকার যুবককে প্রতারণার ফাঁদে ফেলেছে মাহমুদুল হাসান নামের একজন। ট্রেজার এনএফটি নামে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসে, যার নাম হচ্ছে সৈকত। তার বাড়ি হচ্ছে আমাদের অত্র ইউনিয়নের চান্দপাড়া গ্রামে। সে বিজিবিতে চাকরিরত অবস্থায় সেই অ্যাপসটার সাথে পরিচয় হয়। 12,000 টাকা বললে 1 মাস পরে 24,000 টাকা পাওয়া যায়। তো তাদের সাথে আমিও যোগ দিছি, বলছি তাহলে আমিও একটা খুলবো। একটা জায়গাতে আমি 2টা খুলছি। 50-60 নারী পুরুষ সম্মিলিতভাবে এই অনলাইন এর পিছনে প্রতারিত হয়েছে। 100 টাকা বললে একদিন পরে আরো এই 50 টাকা 70 টাকা এইভাবে মানে প্রফিট প্রতিদিনই দিত আর কি। এখন সে হইলো যে আমাদেরকে উইডো দেয় না। প্রতারণার বিষয়ে স্থানীয় থানায় মামলা করেন এক যুবক। পরে অভিযানে 2 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। তবে ঘটনার পর মূল হোতা মাহমুদুল হাসান গা ঢাকা দিলেও বিভিন্নভাবে হুমকির শিকার হচ্ছেন বলে জানান মামলার বাদী। আমার বিভিন্ন মাধ্যম থেকে আর কি আমার হুমকি দেওয়া হইতাছে, আমার গুম করে ফেলবে, জখম করে ফেলবে। সরকারের কাছে আমার এটাই দাবি যে আমরা যে ভুক্তভোগী কয়েক কোটি টাকা আমাদের কাছ থেকে আত্মসাৎ করছে, আমাদের লাভ দেওয়ার কথা যে বলে নিছে, আমাদের লাভ দিতে হবে না, আমাদের আসল টাকাটা ফেরত দেও। প্রতারক চক্রের মূল হোতাকে ধরতে কাজ করছে পুলিশ। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। 2 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, এটার সাথে জড়িত যারা আছে তাদের কাছে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা পেয়েছি, ইলেকট্রনিক ডিভাইস আমরা চেক করছি, পরীক্ষা করছি এবং এর সাথে কারা জড়িত আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। মূল হোতা কিন্তু এখন পর্যন্ত বাইরে আছে, আমরা সেই মূল হোতাকেই ধরার চেষ্টা করছি। প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সেতুর অভাবে রাঙামাটিতে 2 গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ চরমে। নিজেরা চাঁদা তুলে নদীতে কাঠের সেতু বানিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। স্থানীয়দের অভিযোগ, পৌর কর দিয়েও তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। পারাপারের জন্য নদীর উপর কাঠের এই সেতু বানিয়েছেন রাঙ্গামাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বিজয়নগর ও ভালেদি এলাকার বাসিন্দারা। পাটাতন ভাঙায় এটিও ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা ঘটলে চাঁদা তুলে আবার মেরামত করেন। বর্ষা মৌসুমে সেতুটি ডুবে ভোগান্তি বাড়ে, তখন নৌকাই একমাত্র সম্বল। টাকা তুলে ব্রিজটা মেরামত করতে হয়। এখন যদি ব্রিজটা হয় আমাদের খুব সুবিধা হবে। বৃদ্ধ এবং ছোট ছোট শিক্ষার্থী এদেরও খুব কষ্ট হয়ে যায়। প্রতি বছর আমরা এই প্রতিবেশী মিলে মেরামত করতে হয়। অ্যাপ্লিকেশন করছিলাম আর কি। অ্যাপ্লিকেশন করার পরে ওটা তো তারা কোনো করে না। রাঙ্গামাটির পৌরসভার বাসিন্দা নিয়মিত কর দেন, তারপরও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। একটি সেতুর অভাবে পারাপারের দুর্ভোগ চরমে।
এখনো আমরা ব্রিজটা পাই নাই, ব্রিজটা হবে না, সো এটাও হবে কিনা তাও আমরা বলতে পারতেছি না। প্রথমে যদি আমাদের এই ব্রিজটা যদি মেরামত দ্রুত করে, এখানে আমরা সকল এলাকাবাসী খুব সুবিধা ভোগ করব। ব্রিজ যদি করে দেয় তাহলে আমাদের ঝুঁকিপূর্ণতা কম হবে এবং নিরাপদে আমি চলাচল করতে পারবো। রাঙ্গামাটি পৌরসভা, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাছে স্থানীয়রা বারবার দাবি জানালেও সেতু নির্মাণে নেই কোনো উদ্যোগ। আমাদের মাসিক সভায় আলোচনা করব, এর বাইরে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথেও কথা বলবো, যাতে বিষয়টা দ্রুত সুরাহা হয়। আমাদের মূল উদ্দেশ্য নাগরিকদের ভোগান্তি লাঘব করা, এবং পৌরসভার পক্ষ থেকে এটা আমরা চালিয়ে যাব। জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান ভুক্তভোগীরা। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। প্রতিরক্ষা বাঁধ নির্মাণে আশার আলো দেখছেন গোপালগঞ্জ সদরে মধুমতি পাড়ের মানুষ। কারণ বছরের পর বছর নদী ভাঙনে নিঃস্ব অনেকে। ৩,৯৩৭ ফুট এলাকায় বাঁধের কাজ শেষ ভাগে, তবে আরও ১,০০০ ফুট এলাকায় বাঁধের দাবি মানিকদহ এলাকাবাসীর। গোপালগঞ্জ সদরের মানিকদাহ এলাকায় মধুমতির এমন ভাঙন বছরের পর বছর ধরে। নদীগর্ভে বিলীন হয়েছে বহু বাড়িঘর, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে। মধুমতির এই ভাঙন রোধে ২০২৪ সালের আগস্ট থেকে দুটি প্যাকেজে ১২০০ মিটার রক্ষা বাঁধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নদী পাড়ের মানুষ। আশা দিন বদলের। আগে তো আমাকে নদী টদী ভাঙি যেত, ঘর বাড়ি থাকতে ভয় করো, ৩ বার আমরা সরিছি। এখন মনে হচ্ছে আশা করা যাচ্ছে আর সরা লাগবে না, এখন দূর চিন্তাই নাই। নদী ভাঙনের কাজ হয়েছে, আমরা এখন খুব ভয়মুক্ত আছি। বাদ দেওয়াতে দেখা যাচ্ছে হয়তোবা নদীটা এদিকে আর ভেঙে আসবে না, সেইভাবেই তো সরকার খুব সুন্দর একটা নিয়েছে, পদক্ষেপ নিয়েছে সরকার। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর রক্ষা পেয়েছে বাড়িঘর, ফসলি জমি, আশ্রয়ন প্রকল্প সহ নানা স্থাপনা। তবে পুরোপুরি ভাঙন ঠেকাতে আরও ৩০০ মিটার এলাকায় বাঁধের দাবি স্থানীয়দের। ব্লক দেওয়ার কারণে অনেক সুন্দর চলাচল করতে পারতেছি, রাস্তা ভাঙতেছে না। বেড়ি বাদ হয়ে গেছে আমাদের এখানে, তো ভাঙ্গি চুরিয়া চলে যেত, আমরা এখানে যাতায়াত করতে খুব সমস্যা হতো। 10, 12, 20 বিঘে জমি ভাঙ্গি যেত। এখন সরকারের উদ্যোগে একটা নতুন ভালো কাজ আসছে, কাজও উন্নত মানের কাজ হচ্ছে সব জায়গায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। বরাদ্দ পেলে বাকি ৩০০ মিটার এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মাণের আশ্বাস কর্মকর্তাদের। আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ করে মোটামুটি এখানের জনগণ আমাদের কাজের ব্যাপারে সন্তুষ্ট, এবং আমরা কোয়ালিটি কোয়ালিটি ইনশিওর করার জন্য এখানে আমরা যথাযথ আমরা প্লাস আমার ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে সার্বক্ষণিক তদারকি রাখে। আমরা আশা করি এই কাজটি সুন্দরভাবে বাস্তবায়ন হওয়ার ফলে ওই এলাকায় যে ভাঙনের যে থ্রেটটা ছিল, থ্রেটটা প্রশমন হয়েছে, এবং এর ডাউনে অল্প কিছু প্রায় ৩০০ মিটার অংশ কিছুটা ভালনারেবল কন্ডিশনে আছে। তা আমরা এটা অবজার্ভ করছি, ওটা যদি আমরা বরাদ্দ পাই সামনে এটা বাস্তবায়ন করব। মধুমতি নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণে ৫৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জারিন অর্নি, যমুনা নিউজ।